পিছু লেগেছে। কি হইলো বৌমা? তুমি আবার আমার মেয়ের পিছু লাগছো? বলা যাবে না, খুব গুরুত্বপূর্ণ কথা, সেজন্য এখানেই বলতে হবে। ঠিক আছে তা বলো, অন্তত আমার বউ হও তারপরে বলো। মেয়ের বিয়ে কখনোই ভাঙবে না। আমি চাই আপনার মেয়ের বিয়েটা সম্পূর্ণভাবে হয়ে যাক। আপনি তো আমার বাবার মতোই। আপনি এভাবে কাঁদলে আমার নিজের অনেক কষ্ট হয়। আপনার মুখে আমি হাসি দেখতে চাই। একটু দাঁড়ান। কি হলো মা? তাড়াতাড়ি আসো না কেন? মা! কি হলো? এভাবে চিল্লাচিল্লি করতেছিস কেন? দেখো না মা, ভাবি আবার আমার পিছু লেগেছে। কি হইলো বৌমা? তুমি আবার আমার মেয়ের পিছু লাগছো? আম্মা, আপনি জানেন আজকে আপনার মেয়ে কি করতে গিয়েছিল? কি কি করতে গেছিল আমার মেয়ে? আম্মা, আপনার মেয়ে আবারও আজকে নতুন একটা ছেলের সাথে প্রেম করতে যাচ্ছিল। আর এই ছেলেটা মোটেও ভালো না, অনেক খারাপ, বখাটে একটা ছেলে। শোনো না কিনবো, আমার মেয়ে বখাটে ছেলের সাথে প্রেম করুক আর যার মন চায় তার সাথে প্রেম করুক, তোমার সমস্যা নেই। তোমারে কি আমি পাহারা দেওয়ার জন্য রাখছি? শোনো, কান খুলে শুনে রাখো, আমার মেয়ে কোনো যেন তেন মেয়ে নয়। আমার মেয়ে হচ্ছে মডার্ন মেয়ে, মানে তোমার মডার্ন ননদ। সেটাই তো ভাবি। আর ভাবি, তোমাকে কি মা বলেছে আমাকে পাহারা দেওয়ার জন্য? আমার যা খুশি আমি তাই করব। তুমি কখনো আমার বিষয় নাক গলাতে আসবে না। না, আমার মডার্ন ননদ তা কি করে হয়? তোমার কথার মতো তো আর আমি চলবো না। এই বাড়ির সম্মান সবকিছু তো আমার হাতে, তাই না? আমার বাড়ির সম্মান এভাবে বাইরে গিয়ে ঘোরাঘুরি করবে, তা তো হতে দেওয়া যায় না। তুমি আমার ননদ, আর তুমি কোথায় কি করছো না করছো সেটা দেখে রাখার দায়িত্ব আমার। যতই আম্মা আমাকে বারণ করুক না কেন, আমি তোমার পেছন ছাড়ছি না। আমি তোমার পেছন পেছন ঘুরবই। দেখেছো মা, আমার নাবিন ভাবে কি বলছে? তার মডার্ন ননদকে নাকি সে চোখে চোখে রাখবে। ঠিক আছে, দেখি তুমি কিভাবে আমাকে চোখে চোখে রাখো। আর মা শোনো, আজকে ভাইয়া আসলে সবকিছু বলে দেবো। ও মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক তোমার ভাইয়ার কাছে কে আগে এই কথাটা পৌঁছায়, তুমি নাকি আমি। আমি গেলাম। দেখেছো মা, ভাবি কিন্তু। তুই থাম, আমি দেখতেছি বিষয়টা। চল আমার সাথে। কি ব্যাপার, অথই এখানে বসে আছে কেন? কি ব্যাপার অথই, তুমি এখানে বসে আছো কেন? শোনো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে, যার কারণে আমি রাস্তায় তোমার জন্য অপেক্ষা করছি। কথা আছে বুঝলাম, তো এখানে বসে থাকতে হবে? তুমি তো বাড়িতেও কথা বলতে পারতে, তাই না? আরে না না, বাড়িতে বলা যাবে না, খুব গুরুত্বপূর্ণ কথা, সেজন্য এখানেই বলতে হবে। ঠিক আছে তা বলো, অন্তত আমার বউ হও তারপরে বলো। আচ্ছা, কি হয়েছে এখন বলো। বলছি, শোনো, তোমার বোন মানে আমার ননদ, ও কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। ও আমার কোনো কথাই শুনছে না, আর মা সবসময় ওকে আশকারা দিয়ে যাচ্ছে। তোমার বোন একটা বখাটে ছেলের সাথে প্রেম করে। সে ছেলেটা ভালো না, অনেক
অনেক খারাপ। আমি বুঝতে পারছি যে ওই ছেলেটা কবিতার কোনো ক্ষতি করতে চায়, আর এই কথাটা আমি কবিতাকে কত করে বোঝালাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না, এবং কি মাও কোনো কিছু শুনছে না। এবার তুমি পারো আমার কথাটা একটু বিশ্বাস করার জন্য আর কবিতাকে বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় সেটা পরে বলবো। শোনো, তুমি হচ্ছে আমার নাগিন বউ, আর যাই হোক তুমি কখনো আমার বাড়ির ক্ষতি চাইবে না, সেটা আমি অনেক ভালো করে জানি। আমার মা আর বোন হয়তো সেটা বুঝতে চেষ্টা করে না, কিন্তু আমি বুঝি। চলো এখন বাড়িতে চলো, আর কবিতার বিষয়টা আমি পরে দেখছি। চলো এখন বাড়িতে চলো। তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। ননদিনী, তুমি হচ্ছ এই নাগিন ভাবির মডার্ন ননদ। তোমাকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি জানি। তুমি আমাদের বাড়ির মান সম্মান ধূলিসাৎ করে দিবে, আর সেটা তো আমি এই বাড়ির নাগিন বউ হয়ে কোনোদিনও মেনে নেব না। তাই তোমার পেছনে আমি ছাড়ব না। হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে বল। তোমারটা আগে বলো। শোন, তোর ওই নাগিন বউ যা শুরু করছে, দিন দিন তোর বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। এটা আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না। সেটাই ভাইয়া, আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোমার বউর কাছে দিতে হবে? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার বউ সব সময় আমার পিছু নেয়। কেন বলো তো? আমার কি কোনো স্বাধীনতা নেই? আর তাছাড়া তাকে যদি কিছু বলতে যাই সে সাফ হয়ে যায়। হ্যাঁ তোর কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু তোরা এই জিনিসটা কেন বোঝার চেষ্টা করছিস না? ও আর যাই চাক, এই বাড়ির ক্ষতি চায় না, এই বাড়ির ভালোর জন্য তোদেরকে বলছে। দেখো ভাইয়া, এত ভালো তার ভাবতে হবে না। তুমি তোমার নাগিন বউকে বলে দিও সে যেন আমার পিছু আর না যায়। না, আমি এই কথা বলতে পারবো না, বরং আমি এটা বলবো যে এই বাড়ির ভালোর জন্য তোমার যা খুশি তুমি সেটাই করতে পারো। আর শোনো মা, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কবিতাকে একটু বোঝানোর চেষ্টা করো, তা না হলে কিন্তু ও বড় বিপদে পড়ে যাবে। পড়ুক, আমার মেয়ে যত বড় বিপদেই পড়ুক না কেন সেটা আমি দেখব। তোর বউকে আমি দেখার জন্য রাখি নাই। ঠিক আছে, তাহলে আমিও ওকে বলে দিব ওর যা খুশি সেটাই করবে। ভাইয়া! মা, দেখেছো ভাইয়া কি বলে গেল? হ্যাঁ দেখেছি। তুই এই ব্যাপারে কোনো চিন্তা করিস না, যা কিছু করার আমি করব। শোন, তুই কালকে সকাল সকালে সাপুরিয়ার বাড়িতে যাবি। সাপুরিয়ার বাড়িতে যেয়ে সাপুরিয়াকে এই বাড়িতে নিয়ে আসবি। আর এই বাড়িতে যদি না আনিস, রাস্তাঘাটে যেখানেই দেখবি সেইখানেই সাপুরিয়ার হাতে ধরাই দিবি। তারপরে আমি দেখব ওই বৌমা কিভাবে কি করতে পারে। তোর আয় আমার সাথে। ঠিক আছে নাগিন ভাবি, এবার দেখবো তুমি তোমার মডার্ন ননদে কি করতে পারো। আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কাঁদে? জীবন চাচার মতো লাগছে না? দেখি তো। জীবন চাচা, কি ব্যাপার, আপনার কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? না তো কিছু হয় নাই। না চাচা, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারলেও এই নাগিন বউয়ের কাছে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি বলুন তো কি হয়েছে? জানি নাগিন বৌমা, তোমার কাছে কিছু লোক এবার পারুম না। তুমি তো সবই জানো, যৌতুকের অভাবে মায়াটার বিয়া ভেঙে যেতেছে। কিছু গহনা কিনা বাকি আছে, যদি না দিতে পারি তাহলে মায়াটার বিয়ে হইব না। আমার কি কান্দন ছাড়া আর কিছু আছে কও? কি বলছেন চাচা? আপনি একটা বারের জন্য আমার কাছে যাবেন না, আমাকে বিষয়টা জানাবেন না? তাহলে তো সবকিছু সমাধান হয়ে যেত। তোমাকে বাড়িতে দুইবার গেছিলাম, তোমার ননদ আমারে দূর দূর করে দাঁড়াই দিছে। ও তো এটাই করবে, ওর কাজই তো এইসব। চাচা, আমার ননদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে। তবে আমি একটা ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি। আপনার মেয়ের বিয়ে কখনোই ভাঙবে না। আমি চাই আপনার মেয়ের বিয়েটা সম্পূর্ণভাবে হয়ে যাক। আপনি তো আমার বাবার মতোই, আপনি এভাবে কাঁদলে আমার নিজের অনেক কষ্ট হয়। আপনার মুখে আমি হাসি দেখতে চাই, একটু দাঁড়ান। চাচা, যে গয়নার কারণে আপনার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছিল, সেই গয়না আজকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। এই ধরুন, এই গয়নাগুলো আপনার মেয়েকে দিবেন, আর এই স্বর্ণের আংটিটা আপনার মেয়ের জামাইকে দিবেন। আমার মায়ের বিয়ে হইব। নাগিন বাবা, আমি তোমার লেগা আল্লাহর কাছে দোয়া করি, তোমার জন্য আল্লাহ অনেক দিন বাঁচায় রাখে। ঠিক আছে চাচা, আর দেরি
করবেন না, তাড়াতাড়ি যান। বৌমা আমি তাহলে যাই, আচ্ছা। আমার মায়ের বিয়ে হইব। চাচা, সাপুরে চাচা, কোথায় আপনি? বাহিরে আসুন। হ্যাঁ, আমি এখানে একটা দরকারে এসেছি। তোমার কথা শুনে খুব অবাক হইলাম। তোমাদের বাড়িতে নাগিন বউ, আর তুমি আসছো সাপুরের কাছে। কেমন হইল না? হওয়াটাই স্বাভাবিক। আমি জানি আপনি শুনে খুব অবাক হবেন, কারণ ফার্স্টে তো আমরাই না করেছি আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য। এখন আমি আপনাকে বলছি, আপনাকে ওই বাড়িতে যেতে হবে আর আমার নাগিন ভাবিকে ওই বাড়ি থেকে বের করতে হবে। তুমি সত্যি কইতেছো? সত্যি? আমি ওই নাগিনীর পিছনে কতটা সময় নষ্ট করছি, তোমাদের বাড়ির চারপাশ দেখ শুধু ঘুরছি, কিন্তু তোমাদের জন্য আমি ওই নাগিনীর ধারে কাছে যাইতে পারি না। কিন্তু আজ তুমি যখন বলছো আমার চাইতে খুশি আর কেউ নাই। আমি জানি আপনি অনেক খুশি হয়েছেন, এবার দয়া করে আপনি আমাকে খুশি করুন। 100 বার খুশি করবো, 1000 বার খুশি করবো। নাগিন আমার হাতে ধরা দিবে, এর চাইতে বড় খুশি আমার কিছুই নেই। আর তার নাগিন, আমার হাতে তোকে ধরা দিতে হবে। আকিরি সাকিরি সাধনা ভোগিনী, কঙ্কাল পোড়া শ্মশানের ছাই, কামাখ্যা মন্ত্রে আটকাবো তোকে। নাগিন, তোর পালানোর উপায় নাই। হয়েছে, আপনার এখানে এত কথা বলতে হবে না, আপনি কাজটা তাড়াতাড়ি করুন। আসুন। চলো। কোথায় তুমি? কি হলো? সাপুরিয়া এসে পড়েছে। এই যে সাপুরিয়া, এভাবে দাঁড়িয়ে না থেকে আপনার কাজটা শুরু করুন। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আপনার কাজ শুরু করুন। কাজ শুরু করে গাড়ি করে ধরে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, এটা আমাকে আর বলতে হবে না। আমার অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হবে। আপনার কি শুনে সাকিরি সাধনা ভোগিনী, কঙ্কাল পোড়া শ্মশানের ছাই, কামাখ্যা মন্ত্রে আটকাবো তোকে। নাগিনী, তোর পালানোর উপায় নাই।
দেয় গানছে আমি অনেক কষ্ট করে নাগিনীরে প্রায় বসে আনছি এই সময় আপনি কিন্তু পাগড়া দিবেন না আর একটা কথাও বলবি না এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা যাচ্ছি কিন্তু আপনারা খুব খারাপ করলেন এর জন্য আপনাদের মূল্য দিতে হইব হ্যাঁ মূল্য দিতে হইব কবিতা কি শুরু করছিস তোরা আচ্ছা তোরা একটা জিনিস ভেবে বল তোর নাগিন ভাবি এই বাড়িতে আসার পরে এখন পর্যন্ত শুধু আমরা না এই এলাকার কারো কোনো ক্ষতি করছে করে নাই বরং এই এলাকার কোনো গরিব অসহায় মানুষ থাকলে তাদের উপকার করেছে আর আমরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হই সেটার দিকেও নজর দিয়েছে মা তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমি আমার নাগিন বউকে নিয়ে চলে যাবো এই বাড়িতে হ্যাঁ যাবো তো ভালো কথা তবে যাওয়ার আগে একটা কথা আচ্ছা আম্মা বলুন তো আমি এই বাড়িতে আসার পর থেকে আপনাদের কি কোনো সমস্যা সৃষ্টি হয়েছে আর আপনি মা আপনি কোথায় আপনার সন্তানদের শাসন করবেন তা না করে আপনি দিনের পর দিন কবিতাকে প্রশ্রয় দিয়ে গেছেন কবিতা আজকে এক ছেলের সাথে ঘুরছে কয়দিন পর আরেক ছেলের সাথে ঘুরছে আর ও যেসব ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে তারা তো ভালো না বখাটে ছেলে ওই ছেলেদের সাথে ঘুরলে ওর নিজের ক্ষতি হবে আমাদের সংসারের বদনাম হবে সেই সব চিন্তা করেই কিন্তু আমি সবসময় ওর পেছনে পড়ে থাকতাম আপনার ছেলে ও সবসময় বিজনেসের কাজে বাইরে থাকে আপনি আপনি হলেন এই বাড়ির কর্ত্রী আপনি সংসারের কাজে ব্যস্ত থাকেন আমি তো একমাত্র ফ্রি আছি যার কারণে আমি আমার ননদকে চোখে চোখে রাখি নাগিন ভাবির মডার্ন ননদ সে এদিক সেদিক ঘুরে বেড়াবে এগুলো ভালো দেখা যায় না লোকে মন্দ কথা বলে কটু কথা বলে এগুলো আমার সহ্য হয় না তাই তো সবসময় আমি ওকে চোখে চোখে রাখতাম আর শাসন করতাম এখন আর করব না যদি আপনাদের এটা সমস্যা হয়ে থাকে আমি আমার স্বামীর সাথে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব না না বৌমা এই কথা আর বলো না আসলেই তো আমি নিজেই তো বুঝতে পারি নাই যে তুমি এই বাড়িতে আসার পরে কারো কোনো ক্ষতি হয় নাই এমনকি এই বাড়ির না শুধু এই এলাকারও কারো কোনো ক্ষতি হয় নাই উপকার হয়েছে আমি না কিসের থেকে কি ভাইবে তোমাকে এই ধরনের কথা বলছি বৌমা এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না আজকে তোমাকে আমি বলতেছি তোমার ননদের জন্য তুমি একটা ভালো ছেলে দেখো যাতে সেই ছেলের হাতে কবিতাকে আমি উঠিয়ে দিতে পারি আর কবিতা যাতে এইভাবে বাইরে বাইরে না ঘুরতে পারে ঘরে চলো ভাবি শোনো না আমি জানি যে আমি অনেক ভুল করেছি তোমার কাছে মাপ চাওয়া আমার ঠিক হবে কিনা আমি জানি না তারপর আমি তোমার কাছে মাপ চাচ্ছি যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও আমি তো তোমার ননদ তাই না বোনেরই মতো মাপ চাওয়ার কোনো দরকার নেই আমি এমনিতেই মাফ করে দিয়েছি তাহলে আম্মা এবার কিন্তু কবিতার জন্য একটা ছেলে দেখা দরকার আপনি কি বলুন হ্যাঁ বৌমা